ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন। জোড়াতালি দিয়ে চলছে বেসরকারি ভার্সিটি। রোহিঙ্গা গণহত্যার 9 বছর প্রশ্নবিদ্ধ বিচার ও প্রত্যাবাসন। ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেবে না আসিয়ার মা। অবৈধ কোচিং বাণিজ্য, সাংবাদিকদের ওপর শিক্ষকের হামলার অভিযোগ। দর্শক শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত। ডলার কেনা বেচায় কারসাজি, অনৈতিক সুবিধা নেওয়া এবং ভুয়া মেডিকেল বিল ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনাজ সুমনের বিরুদ্ধে। খোদ কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে। তদন্ত অনুযায়ী ইসলামী ব্যাংকের সঙ্গে ডলার লেনদেনে প্রায় 54,91,00,000 টাকা ক্ষতি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। এছাড়া শিক্ষা ছুটির নিয়ম ভঙ্গ এবং মেডিকেল বিলের নামে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহনেওয়াজ সুমন। ডলার কেনাবেচায় কারসাজি করে বাংলাদেশ ব্যাংকের প্রায় 54,91,00,000 টাকা ক্ষতি। ইসলামী ব্যাংক থেকে অনৈতিক সুবিধা নেওয়া এবং ভুয়া মেডিকেল বিল ভাউচার দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ সুমনের বিরুদ্ধে। খোদ কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে এসব অনিয়মের প্রমাণ পাওয়ার দাবি করা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সম্প্রতি তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদন্ত অনুযায়ী 2024 সালের 9 মে ইসলামী ব্যাংকের সঙ্গে একই ভ্যালু ডেটে ভিন্ন ভিন্ন দরে ডলার কেনাবেচার 4টি চুক্তি করা হয়। 110 টাকা দরে 8 কোটি 20 লাখ ডলার বিক্রি এবং 116 টাকা 46 পয়সা দরে 8 কোটি 50 লাখ ডলার কেনা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের প্রায় 54 কোটি 91 লাখ টাকা ক্ষতি হয়। তদন্তে বলা হয়েছে, রিজার্ভ ম্যানেজমেন্ট অপারেশন ম্যানুয়াল ভেঙে ডিল স্লিপ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ স্বাক্ষর ছাড়াই তাড়াহুড়ো করে এসব লেনদেন অনুমোদন করা হয়। বাংলাদেশ ব্যাংকের সূত্রের দাবি, তৎকালীন এক ডেপুটি গভর্নরের সঙ্গে যোগসাজশে এই অনিয়ম করা হয় এবং এর বিনিময়ে ইসলামী ব্যাংকের CSR ফান্ড থেকে অনৈতিক সুবিধা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই ডেপুটি গভর্নরের মেয়েকেও ইসলামী ব্যাংকে চাকরি দেওয়া হয়। সুমনের বিরুদ্ধে শিক্ষা ছুটির নিয়ম ভঙ্গের অভিযোগও রয়েছে। মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়েতে পিএইচডির জন্য 2024 সালের সেপ্টেম্বর থেকে 2027 সালের জুলাই পর্যন্ত পূর্ণ বেতন ভাতায় প্রেষণ দেওয়া হলেও তিনি পড়াশোনা শেষ না করেই 2026 সালের 3 আগস্ট দেশে ফিরে আবার চাকরিতে যোগ দেন। প্রাপ্ত বেতন ভাতা ফেরত না দেওয়ারও অভিযোগও রয়েছে। এছাড়া মেডিকেল বিলের নামে মাসে 2,64,256 টাকা নেওয়ার অভিযোগ তদন্তে উঠে এসেছে। চিকিৎসকের পরামর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ওষুধের ডোজ, ফার্মেসির হাতে লেখা ভুয়া ভাউচার এবং বিক্রি না হওয়া ওষুধের বিল জমা দেওয়ার তথ্যও তদন্তে পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে শাহনেওয়াজ সুমন দাবি করেছেন, ডলার লেনদেন কোনো ব্যক্তির একক সিদ্ধান্তে হয়নি এবং যথাযথ প্রাতিষ্ঠানিক অনুমোদনেই হয়েছে। মেডিকেল বিলের বিষয়টি সেটেলড বলেও দাবি করেন তিনি। তবে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এসব অভিযোগকে বহুমুখী জালিয়াতি ও প্রতারণা আখ্যা দিয়ে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অরিত্র বাসু, কালবেলা। জোড়াতালি দিয়ে চলছে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়। কোথাও নেই স্থায়ী ক্যাম্পাস, কোথাও শীর্ষ প্রশাসনিক পদ ফাঁকা, আবার কোথাও প্রয়োজনের তুলনায় শিক্ষকও কম। ইউজিসির সর্বশেষ তথ্য বলছে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটি অংশ এখনও আইন ও নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি। বর্তমানে 116টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 9টিতে পাঠদান বন্ধ রয়েছে। চালু থাকা 160টির মধ্যে 54টির নেই স্থায়ী ক্যাম্পাস, আর ভিসি, প্রভিসি ও ট্রেজারারের মতো গুরুত্বপূর্ণ পদেও রয়েছে বড় ঘাটতি। ফলে প্রশ্ন উঠছে, এমন ব্যবস্থায় কতটা মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব? জোড়াতালি দিয়ে চলছে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়। কোথাও নেই স্থায়ী ক্যাম্পাস, কোথাও শীর্ষ প্রশাসনিক পদ ফাঁকা, আবার কোথাও প্রয়োজনের তুলনায় শিক্ষকও কম। ইউজিসির সর্বশেষ তথ্য বলছে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটি অংশ এখনো আইন ও নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি। ফলে প্রশ্ন উঠছে, এমন ব্যবস্থায় কতটা মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা সম্ভব?
রাজধানীর মোহাম্মদপুরে আসাদ এভিনিউতে অবস্থিত দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর একটি উদাহরণ। 1996 সালে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টি নেই স্থায়ী ক্যাম্পাস, নেই পূর্ণকালীন উপাচার্য, উপাচার্য এবং ট্রেজারার। 714 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন 86 জন, এর মধ্যে 41 জনই খণ্ডকালীন এবং অধ্যাপক মাত্র 9 জন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চিত্র খুব একটা আলাদা নয়। এখানে ভিসি ও ট্রেজারার থাকলেও নেই প্রভিসি এবং স্থায়ী ক্যাম্পাস। 2000-এর বেশি শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক 239 জন, এর মধ্যে পূর্ণকালীন মাত্র 61 জন, খণ্ডকালীন 178 জন। আবার মোট শিক্ষকের মধ্যে 195 জনই প্রভাষক, অধ্যাপক মাত্র 3 জন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকলেও নেই পূর্ণকালীন ভিসি, প্রভিসি ও ট্রেজারার। 2309 জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক 175 জন, এর মধ্যে 69 জন খণ্ডকালীন এবং অধ্যাপক 14 জন। এই তো শুধু একক চিত্র, সামগ্রিক চিত্র আরও উদ্বেগজনক। ইউজিসির তথ্য অনুযায়ী দেশে বর্তমানে 116টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও নানা কারণে 9টিতে পাঠদান বন্ধ রয়েছে। চালু থাকা 107টির মধ্যে 16টিতে নেই ভিসি, প্রভিসি ও ট্রেজারার। ভিসি নেই 31টিতে, প্রভিসি নেই 86টিতে এবং ট্রেজারার নেই 40টিতে। অর্থাৎ দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্তদের দিয়েই অনেক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজ চলছে। স্থায়ী ক্যাম্পাসের ক্ষেত্রেও বড় ঘাটতি রয়েছে। চালু থাকা 107টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 54টি নেই স্থায়ী ক্যাম্পাস। ভাড়া করা ভবনেই চলছে শিক্ষা কার্যক্রম। আরও বড় বিষয় হলো স্থায়ী সনদ পেয়েছে মাত্র 22টি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ 85টি বিশ্ববিদ্যালয় এখনও স্থায়ী সনদ ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। আইন অনুযায়ী সাময়িক অনুমোদনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাস সহ প্রয়োজনীয় শর্ত পূরণ করে স্থায়ী সনদ নিতে হয়। শর্ত পূরণে ব্যর্থ হলে শিক্ষা কার্যক্রম বন্ধ করার বিধান রয়েছে, কিন্তু বাস্তবে অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর এভাবেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষক সংকটও কম নয়। ইউজিসির তথ্য অনুযায়ী পাঠদান চালু থাকা 103টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন 17,779 জন, এর মধ্যে পূর্ণকালীন 13,169 এবং খণ্ডকালীন 4,310 জন। পিএইচডিধারী শিক্ষক মাত্র 3,603 জন। অনেক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের সংখ্যা খুবই কম, আর প্রভাষকের উপরই নির্ভরতা বেশি। বিশেষজ্ঞদের মতে শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ালেই উচ্চশিক্ষার মান নিশ্চিত হয় না। প্রয়োজন যোগ্য শিক্ষক, স্থায়ী ক্যাম্পাস, পূর্ণাঙ্গ প্রশাসন, গবেষণা এবং কার্যকর তদারকি। ইউজিসির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীরও মনে করেন, আইন বাস্তবায়নে ইউজিসিকে আরও শক্ত অবস্থানে যেতে হবে। রোহিঙ্গা গণহত্যার 9 বছর পূর্ণ হলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া একজন রোহিঙ্গাকেও এখন পর্যন্ত মিয়ানমারে ফেরানো যায়নি। মিয়ানমার বাংলাদেশ থেকে পাঠানো তালিকা যাচাই করে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিলেও প্রত্যাবাসনের কোনো সময়সীমা জানাননি। 2017 সালের 25 অগস্ট নির্যাতন ও গণহত্যার মুখে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপরও নিরাপদে নিজ দেশে ফেরার অনিশ্চয়তা কাটেনি। রাখাইনের চলমান সংঘাতকেই প্রত্যাবাসনের বড় বাধা হিসেবে দেখছে মিয়ানমার। রোহিঙ্গা গণহত্যার 9 বছর পূর্ণ হলো, কিন্তু বাংলাদেশে আশ্রয় নেওয়া একজন রোহিঙ্গাকেও এখন পর্যন্ত মিয়ানমারে ফিরিয়ে নেওয়া হয়নি। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3,08,797 জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরও প্রত্যাবাসনের কোনো সময়সীমা জানায়নি মিয়ানমার। ফলে গণহত্যা, নির্যাতন ও দেশত্যাগের 9 বছর পরও রোহিঙ্গাদের সামনে এখনও নিরাপদে নিজ দেশে ফেরার অনিশ্চয়তা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে বাংলাদেশের রোহিঙ্গাদের ঢল নামে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ওই বছর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের পর 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপরও অনিশ্চিত নৌ ও স্থলপথে রোহিঙ্গাদের আসা থামেনি। সেই ভয়াবহতার স্মরণে মঙ্গলবার কক্সবাজারে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস বা কালো দিবস। রিফিউজি জীবন ছেড়ে মিয়ানমারে ফিরতে চায় এমন স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে নারী, শিশু সহ বিপুল সংখ্যক রোহিঙ্গা সমাবেশে অংশ নেন। তাদের প্রধান দাবি গণহত্যার বিচার, নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন।
রোহিঙ্গা নেতারা বলছেন, বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য তারা কৃতজ্ঞ হলেও আর দীর্ঘদিন শরণার্থী জীবন কাটাতে চান না। অন্য কোনো দেশে নয়, বরং নিজেদের পরিচয় ও অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা মিয়ানমারেই ফিরতে চান। এদিকে মিয়ানমার বাংলাদেশ থেকে পাঠানো 8,28,824 জনের তালিকা যাচাই করে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে একই তালিকায় থাকা আরও 1,13,507 জনকে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটি। আর 4,241 জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়ার দাবি করেছে মিয়ানমার। তবে বড় বাধা রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি। সেখানে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। মিয়ানমার বলছে, পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পরই প্রত্যাবাসন শুরু হবে। এর আগেও 2018 ও 2019 সালে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। তাই 9 বছর পরও রোহিঙ্গাদের সবচেয়ে বড় প্রশ্ন, স্বীকৃতি মিলেছে, কিন্তু নিজ দেশে ফেরার দিন কবে? অরিত্র বাসু, কালবেলা। ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেবেন না বলে জানিয়েছেন মাগুরার শিশু আসিয়ার মা আয়েশা বেগম। 8 বছরের আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণার কথা ছিল। তবে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণা পিছিয়ে আগামী 31 অগস্ট নির্ধারণ করেছেন হাইকোর্ট। রায় পিছিয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন আসিয়ার মা। দ্রুততম সময়ে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। মামলার 1.5 বছর হয়ে গেছে। সরকার যদি ফাঁসির রায় না দিতে পারে তবে ছেড়ে দিক, আমার বিচার উপরে আল্লাহ করবে। মাগুরার 8 বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়ে যাওয়ায় ঠিক এভাবেই কান্না ভেজা কণ্ঠে নিজের ক্ষোভ উগরে দিচ্ছিলেন 8 বছরের শিশু আসিয়ার মা আয়েশা বেগম। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের হাইকোর্টের রায় ঘোষণার দিন নির্ধারণ করা ছিল আজ। কিন্তু রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন আগামী সোমবার 31 আগস্ট। ফাঁসির আদেশ দ্রুত কার্যকর না হওয়া এবং রায় পিছিয়ে যাওয়া নিয়ে মা আয়েশা বেগম প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ ও চরম হতাশাজনক অনুভূতি। বিচার প্রলম্বিত হওয়ায় আসিয়ার মায়ের স্পষ্ট দাবি, ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনালের মতো যেন দ্রুততম সময়ে রায় কার্যকর করা হয়। তিনি চরম ক্ষোভে বলেন, ফাঁসি ছাড়া অন্য কোনো রায় তিনি মেনে নেবেন না। 1.5 বছর তো হয়েই গেছে, আরো কত 1.5 বছর কাটাবে তা আমি জানি না। তবে আমি চাচ্ছি যে সরকার মনে হয় আমার সাথে একটু করতেছে, নাটকই করতেছে, না হলে কি করতে আজকে এত দূর গেল। আজকে সেই সাথে সাথে আসিয়ার সাথে সাথে ওরে মেরে ফেলানো উচিত ছিল। তো যে কোনো হইলো না, আর সরকার যদি আমার ফাঁসির রায় না দিতে পারে তাহলে ওরা ছাড়িয়ে দিক, 2-3 ছেড়ে দিচ্ছে, ওরাও ছাড়িয়ে দিক। অবৈধ কোচিং বাণিজ্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষকের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরাফাতের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের 8ম শ্রেণীর প্রায় 25 থেকে 30 শিক্ষার্থীকে ক্লাস শেষে কোচিং করানোর অভিযোগ রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিকরা। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখে এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কোচিং বাণিজ্যের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক শিক্ষকের হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আরাফাত নামের ওই শিক্ষক সাংবাদিকদের দেখা মাত্রই তেড়ে আসেন। সরকারি নিয়ম না মেনে 8ম শ্রেণীর প্রায় 25 থেকে 30 জন শিক্ষার্থীকে ক্লাস শেষে কোচিং করান তিনি। এমন অভিযোগের ভিত্তিতে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় এলাকায় সংবাদ সংগ্রহে যায় সাংবাদিকরা। এ সময় একটি কিন্ডারগার্টেনের পেছনের কক্ষে নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করাতে দেখা যায় তাকে। সমস্যা কি?
নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করানোর বিষয়ে জানতে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, খোঁজখবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি কালকে সকালে ওই স্কুলে যাব, আমি গিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলবো, ওই শিক্ষকের সাথেও কথা বলবো এবং এরপরে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমি কথা বলে ব্যবস্থা নেব। এই ঘটনায় হামলার শিকার সাংবাদিকরা শিক্ষক আরাফাতের বিষয়ে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ জানিয়েছেন, বিধি মোতাবেক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোচিং সেন্টার সংক্রান্তে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শিক্ষক কর্তৃক 3 জন সংবাদকর্মী আক্রমণের শিকার হয়েছে এমন একটি অভিযোগ আমরা পেয়েছি, লিখিত অভিযোগ। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2012 সালের সরকারি নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক নিজ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না। অন্য বিদ্যালয়ের সর্বোচ্চ 10 জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। সেক্ষেত্রেও নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে। অভিযোগ রয়েছে, এসব নিয়মের তোয়াক্কা না করে নিয়মিত নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করান আরাফাত। দর্শক, এই ছিল দেশের আলোচিত সব সংবাদ। এতক্ষণ কালবেলার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।